ফোন আলাপ নিয়ে মিথ্যা তথ্য দেয় বিএনপির প্রতি মানুষের আস্থা নেই এবং অভিনেত্রী হ্যাপির করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার রুবেল হোসেন। বিশ্বকাপে খেলতে বাধা নেই বললেন আকরাম খান। শুভেচ্ছা, আমন্ত্রণ নিউজ 9-এ শুনছিলেন এবি ব্যাংক সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি আরিফা হুসেইন। এবার বিস্তারিত। বিশ্ব মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি ও শান্তি কামনায় লাখো মুসল্লির অংশগ্রহণে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজরের নামাজের পরে হেদায়েতি বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। আখিরি মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সাদ। টঙ্গীর তুরাগ তীরের 160 একরের বিস্তীর্ণ প্রান্তরে শুক্রবার থেকে জিকির, আজগর, আমখাস বয়ান, কুরআন হাদিস তর্জমা আর ইবাদত বন্দিগিতে দিন কাটান মুসল্লিরা। মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম এই জমায়েতের 50তম আসরের প্রথম পর্বে অংশ নিয়েছেন দেশের 32টি জেলার মুসল্লি ছাড়াও বিভিন্ন দেশের মুসল্লিরা। আখিরি মোনাজাতে অংশ নিতে শনিবার রাত এবং আজ সকাল থেকে শীত আর অবরোধ উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করে তুরাগ তীরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে ইজতেমা মাঠে, আশেপাশের রাস্তা আর অলিগলিতে। তুরাগ নদের আশেপাশের বাড়ি, দোকানপাট, কলকারখানার ছাদ, এমনকি নৌকাতে অবস্থান নিয়ে মোনাজাতে অংশ নেয় মানুষ। বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বনানী থেকে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং গুলশান কার্যালয় থেকেই মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। اللهم لا سهل إلا ما من الراشدين اللهم ألهمنا مراشد ابنك غم پیدا فرما اے اللہ ایک رات الدنیا بالشوق إلى لقائك من غير أن نعرف يدك। আজও গুলশান কার্যালয়ে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে কার্যালয়ের সামনে আবারও বালু, ইট ও কাঠ ভর্তি 7টি ট্রাক রাখা হয়েছে। কার্যালয় ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বেলা 1টার কিছু আগে খালেদা জিয়ার রাজনৈতিক এই কার্যালয়ের সামনে এই ট্রাকগুলো দেখা যায়। এর আগে 12টার দিকে সাবেক সাংসদ শাম্মী আক্তারের নেতৃত্বে এক প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। 4 জানুয়ারি রাত থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশান কার্যালয়ে অবস্থান করছেন। অন্যান্য দিনের মতো আজও পুলিশের পিকআপ ভ্যান ও জলকামান দিয়ে কার্যালয়ের সামনের রাস্তায় তৈরি করা হয়েছে ব্যারিকেড। আর রাস্তার দুই মাথায় এখনো রয়েছে পুলিশের সতর্ক অবস্থান। কার্যালয়ের কর্মচারী ও নিরাপত্তা কর্মীদের ভেতরে ঢুকতে বা বেরোতে কোনো বাধা দেওয়া হচ্ছে না। পরিচয় নিশ্চিত হয়ে কার্যালয়ের সামনের রাস্তা ব্যবহার করতে দেওয়া হচ্ছে পথচারীদের। দেশজুড়ে বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধের 6ষ্ঠ দিন চলছে। তবে রাজধানীতে অবরোধের কোনো উত্তাপ দেখা যায়নি। জনজীবন অনেকটাই স্বাভাবিক। ঢাকার রাস্তায় যানবাহন সকালের দিকে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। কোনো কোনো রাস্তায় যানজট তৈরি হয়। অবরোধের সমর্থনে সকাল থেকে এখন পর্যন্ত কোনো মিছিল বা পিকেটিং দেখা যায়নি। রাজপথে ছিল না নেতা কর্মীরাও। রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অলস সময় কাটাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মীরা। নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বরাবরের মতো রয়েছে তালা ঝুলানো। কার্যালয়ের সামনে বা আশেপাশে কোনো নেতা কর্মীকে দেখা যায়নি। তবে কার্যালয়কে ঘিরে রয়েছে পুলিশের অবস্থান। রাজধানী থেকে দূরপাল্লার বাস না ছাড়লেও ছেড়ে গেছে ট্রেন। দর্শক, হাইকোর্টে একটি আদালত কক্ষ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। একটি বইয়ের পাতা কেটে বোমার মতো বস্তুটি সেখানে রাখা হয়েছিল। বস্তুটি উদ্ধারে আদালত পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাইকোর্টে আছেন আমাদের স্টাফ রিপোর্টার ড্যানি দ্রং। সেখানকার পরিস্থিতি জানতে আমরা কথা বলছি তার সাথে। ড্যানি, শুনতে পাচ্ছি, বলুন। উদ্ধার হওয়া বস্তুটি কি তা কি নিশ্চিত হওয়া গেছে? আর সেটি আদালত থেকে সরিয়ে নেওয়া বা নিষ্ক্রিয় করার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি?
আরিফা, যতদূর আমরা জানতে পেরেছি এবং আমরা সেই আদালত কক্ষটির সামনে এই মুহূর্তে আমি অবস্থান করছি এবং যতদূর আমি তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে মধ্যাহ্ন বিরতির কিছু পর এই আদালতের আশপাশ থেকে গুঞ্জন ওঠে যে এখানে বোমা রাখা হয়েছে। তারপর আমরা গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন পুলিশের সদস্যরা এসে দেখতে পাই যে সেখানে আসলে একটি বোমা সদৃশ বস্তু রয়েছে, যেটি বইয়ের পাতা কেটে সুন্দরভাবে কস্টেপ দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। তো এটি ধারণা করা হচ্ছে, পুলিশের ধারণা করছে এটি বোমা এবং কিন্তু আমরা যখন জিজ্ঞেস করলাম পুলিশকে যে এটি আসলে যদি বোমা হয় তাহলে কি ধরনের বোমা, এটি টাইম বোম নাকি অন্য কোনো ধরনের বোমা, সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো বোমা এক্সপার্ট এখানে আসেনি বা এই তথ্যটি আসলে নিশ্চিত হওয়া যায়নি। আর এই বিচার যে আদালতের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে হাইকোর্টের এনএক্স 9 নং আদালত, যেটি বিচারপতি জিনা তারা এবং হাবিবুল গনির আদালত ছিল। মধ্যাহ্ন বিরতির কিছু পরপরই আসলে সেই বস্তুটি সেই কক্ষতে দেখা যাওয়ার পর থেকে কিন্তু সেটি পুলিশ ঘিরে রেখেছে এবং এর চারপাশ ঘিরে যে মানুষজন রয়েছে সবার মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে যে এটি আসলে বোমা নাকি অন্য কিছু, আর বোমা যদি হয় এটি টাইম বোমা হলে যে কোনো সময় ফাটতে পারে, এ ধরনেরও একটু গুঞ্জন উঠছে। আরিফা, ড্যানি, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাইকোর্ট থেকে জানাচ্ছিলেন সহকর্মী ড্যানি ড্রং। বিক্ষোভ মিছিল, সড়কে আগুন ও ককটেল বিস্ফোরণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশ জুড়ে চলছে 20 দলীয় জোটের টানা 6ষ্ঠ দিনের অবরোধ। এছাড়া লালমনিরহাট, বগুড়া, সিলেট ও সিরাজগঞ্জে চলছে সকাল সন্ধ্যা হরতাল। অবরোধের সমর্থনে বরিশালের কাশীপুর চৌমাথা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মীরা। এ সময় তারা সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। অবরোধ চলছে খুলনাতেও। নগরীর পিটিআই মোড় থেকে অবরোধের সমর্থনে সকালে মিছিল বের হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে একটি বাস ও দুটি সিএনজি অটোরিকশায় আগুন দেয় অবরোধকারীরা। এ সময় বেশ কয়েকটি ককটেল ফাটায় তারা। অন্যদিকে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে সকাল সন্ধ্যা হরতাল চলছে সিলেট, লালমনিরহাট, বগুড়া ও সিরাজগঞ্জে। হরতালের সমর্থনে লালমনিরহাটের মহেন্দ্রনগরে 2টি গাড়িতে আগুন দেয় বিএনপি নেতাকর্মীরা। এছাড়াও 6টি মোটরসাইকেল ও একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে তারা। এছাড়া সিলেট, বগুড়া ও সিরাজগঞ্জে অনেকটা শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে 20 দলীয় জোটের ডাকা হরতাল। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র্যাব। এদিকে চট্টগ্রাম, টাঙ্গাইল, লালমনিরহাট, বগুড়া, নোয়াখালী, নড়াইল থেকে নাশকতার অভিযোগে 2 শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রাজধানীর ফকিরাপুলে পুলিশ সদস্য বহনকারী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 2 নারী পুলিশ সদস্য, আহত হয়েছেন আরো 9 জন। অবরোধে ঢাকার বিভিন্ন জায়গায় দায়িত্ব পালনের জন্য রাজারবাগ পুলিশ লাইন থেকে নারী পুলিশ সদস্যদের নিয়ে বাসটি বের হয়। বাসটি ফকিরাপুল মোড়ে পৌঁছলে মতিঝিল থেকে কাকরাইলের দিকে আসা একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। ভোর 6টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কনস্টেবল মনির আক্তার ও আকলিমা বেগম। ওই বাসে 30 থেকে 32 জন পুলিশ ছিলেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মৃতদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। নাশকতা ঠেকাতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কঠোর অবস্থানে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। খালেদা জিয়ার সাথে বিজেপির সভাপতি অমিত শাহর ফোন আলাপ বিষয়ে মিথ্যা তথ্য দেয় বিএনপির প্রতি মানুষের আস্থা নেই বলেও মন্তব্য করেছেন তিনি। দুপুরে সচিবালয়ে তিনি একথা বলেন। অবরোধের নামে দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি বিএনপির লক্ষ্য বলে অভিযোগ করেন বাণিজ্য মন্ত্রী। তিনি দাবি করেন টঙ্গীর তুরাগ তীরে 9 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত প্রথম পর্বের বিশ্ব ইজতেমা চলায় সরকার এখনো কঠোর অবস্থানে যায়নি। শীঘ্রই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ভারতীয় জনতা পার্টি বিজেপির সভাপতি অমিত শাহর সাথে খালেদা জিয়ার টেলিফোনে কথা হয়েছে দাবি করে বিএনপি যে তথ্য দিয়েছে তাকে মিথ্যাচার বলে মন্তব্য করেন তোফায়েল আহমেদ। তিনি বলেন বিএনপি মিথ্যা তথ্য দিয়ে মানুষের আস্থা অর্জন করতে পারবে না। একটা দল কিরকম মিথ্যার আশ্রয় নেয় অসত্যের। অমিত শাহ বিজেপির সভাপতি তিনি নিজে বলছেন যে আমি ফোন করি নাই। এইরকম একটা অসত্য কথা, মিথ্যা কথা, মিথ্যা শুধু বলি না, অসত্য বলি ভদ্রভাবে, এইভাবে মিথ্যা তথ্য যারা পরিবেশন করে তারা দেশে কি আন্দোলন করবে? তো অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো লাভ হবে না। গুপ্ত হত্যা, সন্ত্রাসী কার্যকলাপ,
বা জঙ্গি তৎপরতা যাতে কেউ করতে না পারে সেই জন্য কঠোর ব্যবস্থা আইন প্রয়োগকারী সংস্থা গ্রহণ করবে। খালেদা জিয়া যতবারের প্রধানমন্ত্রী হোক না কেন, নাশকতার অন্তর্ঘাতের সাথে সম্পর্ক ছিন্ন না করলে তাকে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে কুষ্টিয়া সার্কিট হাউস চত্বরে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হাসানুল হক ইনু বলেন, তিনি জেএসসি পরীক্ষা বা ইজতেমার মুসল্লিদের ভোগান্তির কথা ভাবেননি। চলমান পরিস্থিতিতে হরতাল অবরোধ না দিয়েও আন্দোলন করতে পারতেন। তথ্যমন্ত্রী বলেন, তিনি যে অস্বাভাবিক আচরণ শুরু করেছেন তার পেছনে রহস্য রয়েছে এবং এই রহস্য প্রশাসনিকভাবে সমাধান করতে হবে। পৃথিবীতে নাশকতা অন্তর্ঘাতকে যে পদ্ধতিতে দমন করা হয় সেই পদ্ধতিতে দমন করা হবে এবং সেখানে মুখ দেখে দল দেখে আমরা কোনো তোয়াক্কা করব না। কিন্তু বেগম খালেদা জিয়া যতবারের প্রধানমন্ত্রী হোক না কেন, উনি নাশকতা অন্তর্ঘাতের সঙ্গে উনার সম্পর্ক ছিন্ন না করলে উনাকেও কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় জামিন পেলেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালত রুবেলকে জামিন দেয়। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েসের আদালতে জামিন আবেদন করেন রুবেলের আইনজীবী। শুনানি শেষে এ আদেশ দেয় আদালত। আদেশে বলা হয়, পুলিশের অভিযোগপত্র না দেওয়া পর্যন্ত জামিনে থাকবেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা এই পেসার। গত বৃহস্পতিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন রুবেল, কিন্তু জামিন নাকচ করে আদালত রুবেলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। গত 13 ডিসেম্বর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে রুবেলকে জামিন করে মামলা করেন চলচ্চিত্র অভিনেত্রী হ্যাপি। এদিকে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, জামিন পাওয়ায় রুবেল হোসেনের বিশ্বকাপে খেলায় আর কোনো বাধা নেই। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও মুক্তিযোদ্ধা চাষী নজরুল ইসলাম মারা গেছেন। ভোর 6টার দিকে রাজধানীর ল্যাবেইট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে সংকটাপন্ন অবস্থায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। বেশ কয়েকদিন আগে চাষী নজরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হয়, পরপরই তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতাকে দাফন করা হবে। 21 পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই চলচ্চিত্র পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পাঙ্গনে। তার শরীরে ক্যান্সার ধরা পড়েছিল। আজ সকাল 5:51 উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমাদের সকল ধরনের লাইফ সাপোর্ট এবং সব ধরনের চেষ্টা সত্ত্বেও মে মাসে প্রথম ওনার শরীরে ক্যান্সার ধরা পড়ে। একই সময়ে যখন ক্যান্সার ধরা পড়ে শরীরের বেশ কয়েকটি অংশে ক্যান্সার ছিল। স্বাধীন দেশের স্বাধীন নির্মাতা হিসেবে যে কজন চলচ্চিত্রকে বেছে নিয়েছিলেন প্রকাশের মাধ্যম হিসেবে চাষী নজরুল তার একজন। 1972-এ মুক্তিযুদ্ধের উপর বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ওরা 11 জন নির্মাণ করে সাড়া ফেলেন। নিজস্ব জায়গা তৈরি করে নেন গুণী এই নির্মাতা। কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন 21 পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ নানা সম্মান। 1941-এর 23 অক্টোবর মুন্সিগঞ্জের সমসপুর গ্রামে জন্ম নেন চাষী নজরুল ইসলাম। তবে বাবা জামশেদপুরে টাটায় কাজ করার সুবাদে শৈশবের বেশিটাই কেটেছে ভারতে। বাবা মোসলেউদ্দিন ভেবেছিলেন পরিবারের বড় সন্তান চাষী নজরুল ইসলাম তারই মতো ইঞ্জিনিয়ার হবেন। এ ভাবনা বাস্তবে রূপ না নেয় লাভবান হয় অবশ্য বাংলাদেশের চলচ্চিত্র। তারা পায় চাষী নজরুলের মতো একজন গুণী নির্মাতা। চাষী নজরুল ছিলেন ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা দিলীপ কুমারের ভক্ত। তার অভিনয়ই চাষী নজরুলের মনে অভিনেতা হওয়ার শখ জাগায়। নিয়মিত যোগ দিতেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে, অভিনয় করেছেন পাড়া আর স্কুলের বহু নাটকে। 1961 সালে কাজ শুরু করেন ঢাকার চলচ্চিত্রে, তবে অভিনেতা হিসেবে নয়, ফতে লোহানীর আসিয়ায় সহকারী পরিচালক হিসেবে। এরপর বেশ কিছুদিন আরেক গুণী পরিচালক ওয়াহিদ উল হকের সঙ্গে কাজ করেন সহকারী হিসেবে। 1971